নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় সদ্য সমাপ্ত 10টি শ্রমিক সংগঠনের ডাকা ভারত বন্ধ। এ বিষয়ে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে, যিনি রাজ্যের শ্রমজীবী মানুষের আন্দোলনকে দীর্ঘদিন ধরে নিবিড়ভাবে দেখছেন, রাজ্যের শ্রমিক পরিস্থিতি এবং শ্রমিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নব দত্ত। নবদা, আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। নবদা, এই যে 9 তারিখ যে বন্ধটা হয়ে গেল 10টা শ্রমিক সংগঠনের ডাকে, সেই বন্ধটাকে সাফল্য এবং ব্যর্থতার নিরিখে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি তো ওই সময়টা তার দুদিন আগেই আমি একটা লেখা আনন্দবাজার পত্রিকায় লিখেছিলাম। আমি তাতে যেটা বলেছিলাম, এটা সফল ব্যর্থতার বিষয় নয়। এটা ধরুন একটা সংগঠিত বিভিন্ন যে আমাদের দেশের যে ট্রেড ইউনিয়ন, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন গুলো আছে, তাদের যে সংগঠন আছে, তারা বলতে পারেন এটা বাৎসরিক একটা 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 ইভেন্ট বলতে পারেন তাদের। আমি সেই হিসেবেই বিষয়টাকে দেখছি। তার কারণ এই আন্দোলনটা যে বিষয়গুলো নিয়ে হয়েছে তার মধ্যে মুখ্যত যে আমাদের লেবার কোড বা শ্রম যে বিধি পরিবর্তন, 29টা শ্রম আইন যেটা রাজ্য আমাদের দেশে ছিল, স্বাধীনতার পরবর্তী সময় ধাপে ধাপে তৈরি হয়েছিল, সেই শ্রম আইনগুলি পুরোপুরি আমূল পরিবর্তন করে বা অনেকাংশে পরিবর্তন করে নতুন 4টি লেবার কোড তৈরি করেছেন কেন্দ্রীয় সরকার, এবং সেটা বলতে পারেন বিরোধী শূন্য পার্লামেন্টে, সংসদে সেই সময় কোভিডের সময়কালে এটা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এটার মধ্যে অনেক বিরোধিতা করার জায়গা আছে, নিশ্চয়ই আছে। এবং আমি এটাও বিশ্বাস করি যে 92% যে অসংগঠিত শ্রমিক, টোটাল যে আমাদের ভারতবর্ষে যে সংগঠিত মোট শ্রমিক যা ওয়ার্কিং পপুলেশন, তার মধ্যে 92% অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আছেন, যাদেরকে বাদ দিয়েই কার্যতই লেবার কোড তৈরি হয়েছে। তাদের স্বার্থ এখানে প্রায় রক্ষিত হয়নি। ফলে স্বাভাবিকভাবে লেবার কোডে ট্রেড ইউনিয়নের অধিকার বলুন সংকুচিত করা হয়েছে, শ্রমিকের অধিকার সংকুচিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই লেবার কোডের বিরোধিতা বা অন্যান্য যে দাবিগুলো আছে তার অবশ্যই ন্যায্যতা আছে, ন্যায়সঙ্গত দাবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো এটাই যে শ্রমিকরা তাতে খুব একটা অংশ নিচ্ছেন না। সেই কারণেই আপনি লক্ষণীয়ভাবে দেখবেন ব্যাংক সহ, এলআইসি সহ কিছু সংগঠিত ক্ষেত্র যে 5% আছে, 5-6% শ্রমিক আছেন যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তারা ছাড়া ব্যতিক্রম বলতে গেলে অন্যান্য যে সমস্ত জায়গায় যেখানে আপনার দোকান কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি আপনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে অসংগঠিত ক্ষেত্র আছে, সেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমজীবী মানুষ এটাতে কার্যতই অংশগ্রহণ করেনি, কারণ তাদের কাছে পরিষ্কার নয়। তাদের দৈনন্দিন যে শোষণ, দৈনন্দিন যে নির্যাতন, শ্রম আইন ভঙ্গ করার যে ঘটনা তারা প্রতিদিন ঘটছে দেখছেন, উপলব্ধি করছেন এবং জীবন দিয়ে উপলব্ধি করছেন। সেখানে 12 ঘন্টা কাজ তাদের করতে হচ্ছে, সেখানে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি তারা পাচ্ছেন না। ফলে স্বাভাবিকভাবে এই অন্যায্য কাজগুলো যে হয়েই চলেছে এবং তার ন্যায্যতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা কোনো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সেভাবে করছে না। ছোটখাটো কিছু কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছেন, মোর্চা আছেন, বাম মোর্চার কিছু বামপন্থী শ্রমিক শ্রমিক সংগঠন আছেন, তারা সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু তাদের ক্ষমতা খুবই কম। কিন্তু তাদের চেষ্টা আছে, আন্তরিকতা আছে, সততা আছে, তারা করছেন। কিন্তু সামগ্রিকভাবে এই আইএনটিইউসি, সিআইটিইউ সহ যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলি আছেন সারা দেশ জুড়েই, তারা শুধু চুক্তি করতে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করতে ব্যস্ত, এবং তারা প্রচারে আছেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সংগঠন বেড়েছে, যদি সদস্য পদের দিকে তাকান আপনি, সংগঠন বেড়েছে, কিন্তু সেটাই সব নয়। সংগঠন কিভাবে বাড়ছে, কিভাবে সদস্য পদ হচ্ছে, সেগুলো আমরা জানি, আমি তার বিতর্কে যাচ্ছি না। কিন্তু মতামতের পূর্ণতায় যাই থাকুক না কেন, কিন্তু এটা বাস্তব সত্য যে নির্যাতিত বা নিপীড়িত বা শোষিত শ্রমিকের পাশে এই ট্রেড ইউনিয়ন গুলো দৈনন্দিন ভাবে দাঁড়াচ্ছে না, আন্দোলনে তাদের পাশে নেই। তলার থেকে নিচের তলে তৃণমূল স্তর থেকে যে আন্দোলন, সেটা নেই। এবং সবচেয়ে রহস্যজনক কারণে তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, একটা দ্বিচারিতা করছেন তারা। আর ধরুন ভারতবর্ষের মধ্যে এই লেবার কোডের বিরুদ্ধে করছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, একটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যে সমস্ত মানে রাজনৈতিক দলের অনুসারী তারা বা তারা তারা রাজনৈতিক দলের অনুপ্রেরণায় চলেন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, বামপন্থীরা বলুন,
তারা তো তাদের রাজ্যগুলোতে বেমালুম এই লেবার কোড চালু করে দিয়েছে। 32টা ভারতবর্ষের বুকে রাজ্য আছে যেখানে লেবার কোড ইতিমধ্যেই চালু হয়ে গেছে, এবং তারা 2020 সালের পর থেকে ভারতবর্ষ জুড়ে এই প্রতীকী ধর্মঘট করা ছাড়া আর কি করেছেন তারা সেটা তারা বলতে পারেন না। এবং সেই কারণেই একদিনের ধর্মঘটে সবাই বুঝে গেছে যে এই ধর্মঘটটা হবে, সরকারের কাছেও এটা চাপ নয়, তার কারণ ধর্মঘটের পরের দিন থেকে আবার যে সেই পরিস্থিতি চলবে। শ্রমিকরাও বুঝে গেছে, শ্রমিকরাও জানেন যে একদিনের ধর্মঘটে কিছু হবার নয়, তাদের একদিনের রোজ নষ্ট হওয়া অথবা তাদের এ হওয়া। এবং এটা দিয়ে যে লং টার্মে মানে তাদের যে ন্যায্যতা, তাদের দাবির যে ন্যায্যতা, সেটা তাদেরকে বোঝানো যায়নি, সচেতন করা যায়নি, অথবা নেতৃত্বের বিচ্ছিন্নতা, নেতৃত্বের দ্বিচারিতা। আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গ সরকার ধরুন লেবার কোড বলেছে লাগু করতে দেব না, পশ্চিমবঙ্গে আমরা লেবার কোড, সেটা লেবার মিনিস্টার বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা পশ্চিমবঙ্গে লেবার কোড, এটা শ্রমিক বিরোধী কোড, এখানে এটা আমরা চালু করব না। কিন্তু লেবার কোডে চালু না করলেও এই 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 সংগঠন সারা ভারতবর্ষের যে আন্দোলন হচ্ছে বা তথাকথিত হচ্ছে তার থেকে বিচ্ছিন্ন। লেবার কোড নিয়ে তারা এমন কোনো কিছু করেনি, এবং লেবার কোডের যে সমস্ত মৌলিক বিষয় আছে, যেমন শ্রম কমিশন তুলে দিয়ে ফ্যাসিলিটেটর মানে হচ্ছে একটা সালিসি ব্যবস্থা, রেকমেন্ডেশন করবে, সুপারিশ করবে, মানা না মানা কোনো কার্যকর ব্যাপার না, একটা সালিসি ব্যবস্থা। তো এই সালিসি ব্যবস্থা তো ইতিমধ্যেই চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দিকে, নাম তার যাই থাকুক না কেন। এই যে 80 ধরনের অকুপেশন আমাদের রাজ্যে শিডিউল আছে, 80 ধরনের পেশা, প্রতি 6 মাস অন্তর সেখানে মজুরি নির্ধারণ হয়। মজুরি নির্ধারণ সরকার করেন, সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সংবিধান, এবং সংবিধান থেকে শুরু করে ভারত পশ্চিমবঙ্গ সরকার সর্বত্র এটা লিখিত পরিত ভাবে চুক্তি আছে যে যে সরকার নির্ধারিত ন্যূনতম মজুরির নিচে আপনার দেওয়া যাবে না, এবং যদি দেন তাহলে সেটা অপরাধ হবে, এবং সেটা কার্যত ক্রিমিনাল অফেন্স বলে গণ্য করা হবে, এবং রাজ্য সরকারের যে সমস্ত আধিকারিক আছে তারা এটাকে এফআইআর বলে গণ্য করবে। ঘটনা এটাই যে পশ্চিমবঙ্গে 80টা অকুপেশন আমি চ্যালেঞ্জ করছি আজকের এই আপনার এর থেকে, একটা অকুপেশন, একটা পেশা তারা বলুন যে পেশাগুলো জানুয়ারি থেকে জুন, জুলাই থেকে ডিসেম্বর, যেখানে 6 মাস অন্তর তারা মজুরির রিভিশন করেন, সংশোধন করেন এবং মজুরি নির্ধারণ করেন, সেগুলোর একটাতেও তারা রাজ্য সরকার নির্ধারিত মজুরি শ্রমিকরা পায়। এই সমীক্ষা তাদেরকে সামনে আনুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিড়ি শ্রমিকরা পশ্চিমবঙ্গে প্রায় 29 লক্ষ রেজিস্টার্ড বিড়ি শ্রমিক আছে, নিয়ম অনুযায়ী 257 টাকা 1000 বিড়ি বাঁধলে তারা পাওয়ার কথা, তারা পান কত? 140 থেকে 150। অর্থাৎ এই 100 টাকা মাথা পিছু যে কম পান, সেটা কার টাকা কোথায় যাচ্ছে, কার পকেটে যাচ্ছে আমরা সবাই জানি। গোটা মুর্শিদাবাদ জেলা বিধায়ক থেকে শুরু করে এমপি থেকে নেতা, শাসক দলের সবাই হচ্ছে বিড়ির মালিক, বিড়ি শিল্পের সঙ্গে জড়িত। ফলে তাদের যে তারা অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার কখনো কোনো ব্যবস্থা নেন না। এটা সাধারণভাবে বিড়ির বলে নয়, ক্ষেত মজুর থেকে শুরু করে সর্বত্র যা সরকার নির্ধারিত মজুরি আছে, সরকার সেটা সরকার শুধু আইনত ঘোষণা করে দিয়ে ব্যস্ত। আরে ঘোষণা করে দিয়ে এই যদি দৈনন্দিন শ্রমিকের অভিজ্ঞতা হয়, এবং একটা সরকারের নির্ধারিত নানান ধরনের স্কিমের কথা আছে, আজকাল আপনি আপনি মানে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন যারা মন্ত্রীরা আছেন বা আধিকারিকরা আছেন, তারা যখন আপনার জেলা সফরে যায় তখন একটা কথা দেখবেন প্রায়শই ঘুরে ঘুরে তারা জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা সব পাচ্ছেন তো, আপনারা সব ঠিকঠাক পাচ্ছেন তো? আর পাশ থেকে আধিকারিকরা বলতে থাকেন, হ্যাঁ হ্যাঁ ওই এই স্কিম, এতগুলো স্কিমে এত লোক, ইত্যাদি 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 ইত্যাদি। আরে বাপু, তুমি এইখানে কি জানা আছে কারু যে জানা আছে এবং ঘটনাস্থলে যেটা হচ্ছে, অন্তত ন্যূনতম যা পাওয়ার কথা তার দাবি, আর আইনত অধিকার, আইনত অধিকার, দাবি মানে আইনত অধিকার, সরকার নির্ধারিত মজুরি তার থেকে 100 টাকা, 50 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা কম পায়, শ্রমিকরা কম পাচ্ছে। সেটুকু যদি আদায় করে দেওয়া যায়, সেটুকু যদি তারা ন্যায্য পায়, তাহলে এত স্কিম, এত 1200-1500 টাকার এত স্কিম টিম, এগুলো তো কিছুই লাগে না। দুর্ভাগ্যজনক ভাবে এই দাবি, এইটার জন্য যে লড়াইটা লড়া দরকার, একটা স্কিমে 2 লাখ টাকা রিটায়ারমেন্টের পর পেনশন পাবেন, কেন্দ্রীয় সরকার স্কিম, রাজ্য সরকার স্কিম, এরকম প্রচুর অসংগঠিত শ্রমিকদের জন্য আছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই স্কিমে এই টাকাটা পাওয়ার জন্য প্রথমত চেষ্টা করতে 2-3 বছর লেগে যায়, তারপরে যদি পায়ও অর্ধেক টাকা তাকে ফোড়েদের, দালালদের এবং ওইসব নেতাদের মধ্যে থেকে কিছু লোক আছেন তাদেরকে দিতে হয়, আধিকারিকদের দিতে হয়। তো এইটা তো একটা ব্যবস্থা চলছে।
এই ব্যবস্থার বিরুদ্ধে একটা বছরে একটা প্রতিবাদ কি মানে করে? কিচ্ছু মানে করে না। ফলে ধর্মঘট এটা একটা প্রতীকী বিষয় এবং এটা একটা ইভেন্ট। ওই ইতু পুজো যেরকম হয় এরকম একটা ইভেন্ট তৈরি হয়ে গেছে। আমি এটাকে ধর্মঘটের বিরোধিতা করছি না। ধর্মঘট হাতিয়ার। ধর্মঘট এবং হাতিয়ার শ্রমিক শ্রেণীর একটা অধিকারের প্রশ্ন আছে এবং অধিকারের জন্য যে লড়াই এবং এই ন্যায্য দাবিটাও ন্যায্য। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ন্যায্য দাবি নিয়ে লড়াই করতে গেলে তার জন্য যে উদ্যোগ দরকার, যে তলার থেকে যে উদ্যোগ দরকার, যে বিশ্বাসযোগ্যতা দরকার। আমি আবারও বলছি নেতৃত্ব দ্বিচারিতা করছেন। তারা তাদের রাজ্যে আপনি রাজ্য সরকারের প্রসঙ্গ তুললেন, রাজ্য সরকারের যে খামতিগুলো সেগুলো তুলে ধরলেন। শ্রম বিষয়টা তো কেন্দ্র রাজ্য যুগ্ম তালিকায়। তাহলে রাজ্য সরকার যখন বলছে যে আমরা লাগু করব না, কেন্দ্রীয় সরকার কি এককভাবে এই শ্রমবিধি লাগু করতে পারে? এতে মানে কেন্দ্রীয় সরকার প্রথমত কথা হচ্ছে এই কেন্দ্রীয় সরকার আইন একটা কেন্দ্রীয় সরকারের যেখানে আপনি রাজ্য সরকারের রুলস নেই সেখানে কেন্দ্রীয় সরকারের রুল ফ্রেম করবে। অলরেডি কেন্দ্রীয় সরকার রুল তৈরি করেছে এবং রাজ্যে নেই মানে কি পশ্চিমবঙ্গ সরকার করবে না বলছে। ভারতবর্ষের ৩২টা রাজ্য তো করে দিয়েছে। ফলে ভারতবর্ষের ৩২টা রাজ্য তো করে দিয়েছে এবং বিগত কতগুলো নির্বাচন বিধানসভা লোকসভা হয়েছে। সেখানে কংগ্রেস, সিপিএম সহ বামপন্থীরা জয়েন করেছেন, বিভিন্ন বিজেপি বিরোধী দলগুলোও আছেন। তো তারা তো তাদের রাজ্যে যেখানে যেখানে অল্প বিস্তর ছোট ছোট রাজ্যগুলো বা রাজ্যের যেসব রাজ্য সরকার চালাচ্ছেন তাদের রাজ্যগুলো তো লেবার কোড চালু হয়ে গেছে। লালু করার জন্য তারা আইন পাস করে ফেলেছে, এমনকি রুল তৈরি করে ফেলেছে। কেন তারা করলেন? তারা তো বিরোধী, তারা করলেন কেন? মানুষকে এর কোনো উত্তর দিতে পারছেন না। এখানেই হচ্ছে বড় কথা। রাজ্য সরকার না করলে রাজ্য সরকার করছেন না কোথায়? আমি আবারও বলছি ওটা মুখের কথা। লেবার কোডের মধ্যে দিয়ে যে আইনগুলো যে অধিকারগুলো শ্রমিকদের কেড়ে নেওয়ার কথা বলা আছে, যে কারণে লেবার কোডের বিরোধী, সেই সমস্তগুলো পশ্চিমবঙ্গে চালু আছে। যখনই আমরা পশ্চিমবঙ্গে এই আইনি অধিকারের প্রশ্ন তুলি তখনই তারা বলেন আমাদের ৩২টা স্কিম আছে, আমাদের ৩২টা স্কিমে মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী অমুক করেন। তাহলে ৩২টা স্কিমের দরকার নেই। চা বাগানে ২৫০ টাকা ৮ ঘন্টা খেটে একটা মজুরি কেন পাবে? কেন সেখানে ১৯টা ২০টা মিটিং এর পর গত ৪ বছরে ন্যূনতম মজুরি ঘোষণা হলো না? এর দায় কার? এর দায় কে নেবে? জুট মিলে ২০২৩ সালের জানুয়ারি মাসে ২০২৪ সালের জানুয়ারি মাসে চুক্তি হলো। আজ ১ বছরের বেশি ১.৫ বছর হয়ে গেল। পশ্চিমবঙ্গের ১৮টা জুট মিলে পরিষ্কার ঘোষণা করে দিল যে আমরা এই নীতিপাক্ষিক চুক্তি লাগু করব না। কি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিয়েছেন আপনারা? কোন ব্যবস্থা নিয়েছেন রাজ্য সরকার? ফলে রাজ্য সরকারের এটা মকারি, এটা ভণ্ডামি। যেমন ভাবে বাসের ভাড়া বাড়াবো না, বাসের ভাড়া বেড়ে গেল। আপনাকে তো বাসের ভাড়া বেশি দিতে হচ্ছে। সরকার ঘোষণা করে দিয়েছে বাসের ভাড়া বাড়াবো না। ট্যাক্সির ভাড়া বাড়াবো না। অথচ ট্যাক্সিতে উঠলে আপনারা আজকে সারা পশ্চিমবঙ্গে কোথাও মিটার ব্যবস্থাই নেই। কার্যত মিটার ব্যবস্থা উঠে গেছে। ফলে এটা দেখেও কেউ দেখছে না। আমি দেখবো না ঠিক করে বলছি। আপনি ভুক্তভোগী মানুষ, আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি ভুক্তভোগী হবেন। আমি আমার যেটা ঘোষণা এবং প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে কেউ প্রশ্ন করে না। শুধু আপনার উত্তর নেয়, প্রশ্ন করে না। যদি মুখোমুখি প্রশ্ন করা যায় তাহলে প্রশ্ন উঠবে যে আলিপুরদুয়ারে গিয়ে উনি সভা করছেন। সভা করে বলছেন আপনারা এখন থেকে চাল বিনা পয়সায় পাচ্ছেন। চা শ্রমিকরা আপনাদের সমস্যা নেই, আপনাদের চাল বিনা পয়সায় পাচ্ছেন। আরে চাল বিনা পয়সায় পাচ্ছেন কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষই চাল বিনা পয়সায় পাচ্ছে। এতে চা বাগানের শ্রমিকের কি হলো? এবং চা বাগানের শ্রমিকের যেটা ন্যায্য মজুরি, যেটা ২৫০ টাকা ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে, তাদের মজুরি দিচ্ছেন তারা। দ্বিপাক্ষিক চুক্তি করে ন্যূনতম মজুরি ঘোষণা করার কথা। মিটিং এর পর মিটিং হয়ে যাচ্ছে। এটা কার স্বার্থে? পশ্চিমবঙ্গে এটা কার স্বার্থে? ফেসিলিটেটর করতে চেয়েছে শালিসি ব্যবস্থা। ট্রেড ইউনিয়ন ৩০০ জন। আরে আমাদের এখানে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনই করতে দেয় না। ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের বাইরে কোনো ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন করতে দেয় না, রিনিউয়াল করতে দেয় না। গৃহ পরিচারিকাদের একটা ইউনিয়ন হয়েছে, হাজারো কথা সেখানে উঠছে রিনিউয়ালের প্রশ্নে। কে আপনাদের অধিকার দিয়েছে? আরে সারা ভারতবর্ষে গৃহ পরিচারিকাদের ইউনিয়ন রেজিস্টার্ড হয়েছে। সারা ভারতবর্ষে একাধিক জায়গায় কাজরা শ্রমিকদের ইউনিয়ন ও স্পিকারদের ইউনিয়ন তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে তাদের ইউনিয়ন রেজিস্ট্রেশনই করতে দেবে না। একটা দিয়েছে, বাকিগুলোই দিচ্ছে না। একটা দিলেও তাদের রিনিউয়াল করতে পারছে না তারা। ফলে এটা একটা মানে ওই একই গল্প যে আমি খাতায় কলমে বলবো না। আমি খাতায় কলমে দেখুন মেদিনীপুরের লোকটা মনে করছে কলকাতার লোকটা অধিকার পাচ্ছে।
খবরের কাগজ মিডিয়ার সৌজন্যে। আর কলকাতার লোকটা মনে করছে মেদিনীপুরের লোকটা অধিকার পাচ্ছে। আসলে বাস্তবটা হচ্ছে এটাই যে অধিকার হরণের প্রশ্নে আপনি তো এই যে লেবার কোডে যে অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, আমি বলছি যে লেবার কোড শ্রমিক বিরোধী সরকার ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গ সরকার বলছে শ্রমিক বিরোধী, ওখানে আমরা ইমপ্লিমেন্ট করবো না। তা কোন ধারাটা আপনারা ইমপ্লিমেন্ট করেন? কার্যত ঘুরিয়ে এমন কোন ধারা আছে যে আপনারা ইমপ্লিমেন্ট করছেন না? করছেন তো, এবং করে চলেছেন। ফলে লেবার কোড আলাদা করে এখানে ইমপ্লিমেন্ট হলো না হলো কি যায় আসে? আর ভারতবর্ষের ৩২টা রাজ্য যেখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এখন দেখুন পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত চরিত্র, পশ্চিমবঙ্গ বলে নয়, এটা বোধহয় সারা ভারতবর্ষেরই লক্ষণীয়ভাবে যে যখন যে সরকারে থাকে তার অনুপ্রাণিত ইউনিয়ন বা অনুগৃহীত ইউনিয়ন যেটা হয়, বা তাদের 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 ঘোষিত যে ইউনিয়নটি থাকে শাসক দলের, তারা সবসময় সরকার যেটা করে তার বাইরে কিছু দেখতে পায় না। এটা আপনার এটা আপনার এটা আপনার সব ক্ষেত্রে প্রযোজ্য। এটা আপনার দেখবেন তাহলে লক্ষণীয়ভাবে এই আপনি এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? শ্রমিকরা কিভাবে রাজ্য আন্দোলন শ্রমিকরা করতে পারে? দেখুন শ্রমিকরা ইতিমধ্যেই ছোট ছোট করে হলেও আন্দোলন করছেন। তারা ইতিমধ্যেই আমি আবারও বলছি, সেটা অটোমোবাইল সেক্টর বলুন, কিছু ক্ষেত মজুর বলুন, কিছু গৃহপরিচারিকার অসংগঠিত ক্ষেত্রে গৃহপরিচারিকারা বলুন, এরকম পোশাক মানে বিশেষ পার্টিকুলারলি এতে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বলুন, ওয়ার্কারদের বলুন, এরকম অসংখ্য জায়গায় চা বাগানে হিলসে চা বাগানে বলুন, এরকম অসংখ্য জায়গায় ছোট ছোট ইন্ডিপেন্ডেন্ট ইনিশিয়েটিভ উদ্যোগ, ছোট ছোট বাম মনোভাবাপন্ন অথবা বাম মনোভাবাপন্ন নয়, এরকম সব উদ্যোগ গড়ে উঠেছে। এবং তারা তাদের মতো করে নেতৃত্ব, এই এই তথাকথিত কেন্দ্রীয় নেতৃত্ব ব্যতি রেখে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ব্যতি রেখেই তারা তাদের মতো করে আন্দোলন করছেন, প্রতিবাদ সংগঠিত করছেন। এটা সারা ভারতবর্ষেই, পশ্চিমবঙ্গেও হচ্ছে, সারা ভারতেই হচ্ছে। ফলে এই যে অবিশ্বাসের, সন্দেহের এবং বিচ্ছিন্নতার যে জায়গাটা শ্রমিকরা নিজেরা বুঝেছেন, তাদের মতো করে তারা লড়াই শুরু করেছেন। এটা কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, কিন্তু এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা দেখাচ্ছে আমাদের, আলো দেখাচ্ছে আমাদের, যে নিজের অধিকার, আমাদের যে ন্যায় এবং ন্যায্যতা, এটা আমাদেরকেই আদায় করে নিতে হবে। আমাদের হয়ে কেউ বলুক না বলুক, একটা কথা তো ঠিক যে সমাজটা পাশে না থাকলে, গোটা রাজনৈতিক সমাজটা যদি আমার পাশে না থাকে, তাহলে কখনোই আমি এই লড়াই জিতবো না। কারণ আমাদের দেশে নীতি নির্ধারণের জায়গাটা রাজনৈতিক সমাজই করে। রাজনীতি যেখানে নীতি নির্ধারণ করে, সেখানে আলাদা একটা অরাজনৈতিক উদ্যোগ নিয়ে আমি বেশি দূর যেতে পারবো না। ফলে আমাকে রাজনৈতিক সমাজকে আরো বেশি করে তাদেরকে বোঝাতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাজগুলো তাদের কাছে গিয়ে বলতে হবে। সামগ্রিক অবস্থাটা জানে না, যেহেতু শ্রমিকদের বিষয় আমাদের দেশে, আমাদের রাজ্যে তো দেখুন শ্রমিকরা কোনোদিনই নাগরিক বলে চিহ্নিত নয়। নাগরিক সমাজের সঙ্গে তাদের একটা বিচ্ছিন্নতা আছে। নাগরিক সমাজের সঙ্গে তাদের নাগরিকরা জানে না যে শ্রমিকরা কিভাবে নির্যাতিত হচ্ছে, যদি নিজের কোনো পরিবারের লোক বা নিজের জীবনে যদি শ্রমিক হয়ে কোনো অভিজ্ঞতা সরাসরি না থাকে। এই যে কথাগুলো আপনাকে বললাম আমি, এই কথাগুলো অধিকাংশ জায়গায় কিন্তু মানুষ জানে না। মানুষের কাছে এটা প্রশ্ন যে পশ্চিমবঙ্গের বুকে যে অসংগঠিত শ্রমিক যারা আছেন, তারা কি অবস্থায় আছেন, কি ধরনের অবস্থায় আছেন। গোটা গ্রাম বাংলাটা আজকে বন্ধকিতে ভর্তি হয়ে গেছে। আপনি একটা একটা পর্যায়ে যাচ্ছেন, মেলা বেঁধে যাচ্ছেন, এখন যাচ্ছেন, এবং এই যে স্কিম 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 স্কিম, আরে গরিব মানুষ স্কিম, আমি তার আইনি অধিকার যেটা আছে, তার ন্যায্য দাবি যেটা আছে, আমার একটা হিসেব আছে বিড়ি শ্রমিকদের শুধু ১০,০০০ কোটি টাকা এক বছরে, এই টাকাটা শুধুমাত্র তাদের কম দেওয়া হয়েছে, এটা বিড়ি শ্রমিকদের। আমি একটা সমীক্ষা আমরা একটা চেষ্টা করছি করতে, যে অসংগঠিত ক্ষেত্রে যে ন্যায্য মজুরি, যেটা ইট ভাটায়, যেটা ক্ষেত মজুরদের, যেটা আপনার বিড়ি শ্রমিকদের, এরকম অসংগঠিত ক্ষেত্রের যে মজুরি সরকার নির্ধারিত, তার থেকে কত কম তারা পান, কত কম তাদের দেয়া হয়। তাহলে সেই টাকাটা কোথায় যায়? সেই টাকাটা কার টাকা? সেই লাভের টাকাটা কে পায়? যদি এই টাকাটা যদি সেই শ্রমিকটা পেত বা সেই শ্রমজীবী মানুষটা পেত, তাহলে তো তোমার আশেপাশে থেকে তাকে গিয়ে ওই স্কিমের সাহায্য না করলেও হতো, বা করার দরকার ছিল না। ফলে এই যে ধরুন আমরা করছি না, সরকার করছে না, কেন করছে না? নিশ্চয়ই তার পেছনে কারণ আছে। পুঁজিকে তথা পুঁজিকে যেভাবে তারা ছাড় দিচ্ছেন, ঘুরিয়ে দিচ্ছেন, সরাসরি দিচ্ছেন, এই ছাড়টা যে তুমি ন্যূনতম মজুরি আমি ঘোষণা করব, তুমি ন্যূনতম মজুরি তোমাকে দিতে হবে না, তুমি এসো গো, বসো গো, খাও গো, থাকো গো। ফলে এই যে ব্যাপারটা চলছে, এটা আমাদের সাধারণভাবে সমাজে খুব একটা জানা বোঝা নেই।
এবং এই জানা বোঝা না থাকতে আমরা হই হই করে কখনো বিরোধিতা করছি, কখনো সমর্থন করছি। তবে আমি আবারও বলছি, এটা আমাদের রাজ্যে ব্যতিক্রম কিছু নয়, এটা সারা ভারতেই হচ্ছে। তবে সারা ভারতবর্ষে শ্রমজীবী মানুষের এই অধিকার নিয়ে সচেতনতা আমাদের থেকে অনেক বেশি। এটা ওই মিথ হয়ে গেছে যে আমাদের এখানে রাজ্যে আন্দোলন অনেক বেশি, মিথ মুক্তম গল্প তৈরি করা হয়েছে। সেটা ছিল 70-এর দশকে, 60-এর দশকে, 70-80-র দশকে কিছুটা অংশ তো ছিল। আজ আর সেটা বলা যাবে না। আজ আর সেটা বলা যাবে না যে ভারতবর্ষের অন্য জায়গায় অসংগঠিত শ্রমিকরা যেভাবে তারা সংগঠিত হচ্ছেন, প্রতিবাদে মুখর হচ্ছেন, নিজেদের উদ্যোগে মিছিল মিটিং প্রতিবাদ করছেন তলার থেকে, যে কারণে সারা ভারতবর্ষের অন্যান্য জায়গায় দেখবেন বন্ধ হয়েছে। এখানে রাজনৈতিক কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, ধর্ম করছেন, ইত্যাদি ইত্যাদি, খণ্ডযুদ্ধ হয়েছে। ভারতবর্ষের অন্যান্য জায়গায় কিন্তু বন্ধ হয়েছে, অনেকাংশেই হয়েছে, কিন্তু সেখানে শ্রমিকরা করেছেন, শ্রমিকরা নেমেছেন, শ্রমিকদের নিজেদের উদ্যোগেই তারা কাজে যাননি, ইত্যাদি ইত্যাদি। নবদা, আশা করব আগামী দিনে শ্রমিকরা নিজেদের অধিকার এইভাবে ছিনিয়ে নিতে পারবে। আগামী দিনে আমরা আরো এইসব বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, নমস্কার।